গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি বিপ্লব পাল চলে এসেছি তোমাদের সামনে আরও একবার। ক্লাস 7-এর ভূগোল বইয়ের আফ্রিকার প্রথম পার্টটি আমরা দিয়েছিলাম। আজকে আমরা আফ্রিকার দ্বিতীয় পার্টটি নিয়ে আলোচনা করব। আমাদের আজকে শুরু হবে নীল নদ অববাহিকা থেকে। যেসব বন্ধুরা নতুন এসেছে আমার চ্যানেলে তাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমরা সবাই, তাহলে আফ্রিকার সেকেন্ড পার্ট যেটা রয়েছে সেটা খুব ভালোভাবে বুঝতে পারবে। পরীক্ষার জন্য এগুলো কিন্তু সুবিধা হবে, একটু শুনবে কথাগুলো। আর যেভাবে বইয়ে আমি দাগ দিচ্ছি বা পড়াচ্ছি বা বলছি যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসতে পারে সেইগুলো অবশ্যই একটু নোট ডাউন করে নেবে, ঠিক আছে? চলো তাহলে আজকে শুরু করা যাক। দেখো, নীল নদ অববাহিকা। তাহলে নীল নদের ধারে গড়ে উঠেছিল কোন সভ্যতা? মিশরীয় সভ্যতা, তাই তো? তাহলে আগেকার দিনে যে সভ্যতাগুলো ছিল সেগুলো সব কী ছিল? বেশিরভাগ নদী কেন্দ্রিক, তাই তো? আর নীল নদ যদি না থাকতো তাহলে কি হতো? মিশর সাহারা মরুভূমির মতো হয়ে যেত। বিশাল ইম্পর্টেন্ট। এছাড়া কি হচ্ছে এখানে নীল নদের অবদান? কৃষি, পশুপালন, জলসেচ, জলবিদ্যুৎ, পরিবহন, শিল্পোন্নতি ও অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে নীল নদের অবদান অপরিসীম। তাই কি বলা হচ্ছে মিশরকে নীল নদের দান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 বা 3 নম্বরের জন্য এই কোশ্চেনটা আসবেই, আসতে পারে বলবো না, আসবেই। নীল নদের প্রবাহ পথটা কেমন? নীল নদে কিন্তু সারা বছর জল থাকে। তাহলে নীল নদে সারা বছর জলপ্রবাহ আসে কোথা থেকে? নীল নদে তো আবার বন্যাও হয়, তার কারণ কি? এই সমস্ত কিছুটা আমরা জানবো এখানে। তাহলে হোয়াইট নীলের উৎস আগেই পড়েছো তোমরা, কোথায় থেকে? বুরুন্ডি মালভূমি ও ভিক্টোরিয়া হ্রদ থেকে। আর এটা কোন অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছে? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের মধ্য দিয়ে যাচ্ছে। সারা বছর বৃষ্টি হচ্ছে, তাই সারা বছর জল থাকছে। ব্লু নীলটা কোথায় থেকে উৎস? ইথিওপিয়ার উচ্চভূমির টানা হ্রদ থেকে। এটা মৌসুমী জলবায়ু অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছে, গ্রীষ্মকালীন বৃষ্টিপাত হচ্ছে, যেটা নীল নদীতে বাড়তি জলের যোগান দিচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বাড়তি জলের যোগান কে দিচ্ছে? ব্লু নীল। নীল নদের নিম্ন অংশে বন্যা হয় কোন সময়? জুন থেকে সেপ্টেম্বর মাসে। পড়তে হবে, ভালো মানের স্কুল যাদের এই কোশ্চেনটা আসতে পারে। বন্যার ফলে নদীর 2 তীরে নতুন পলি সঞ্চয় হয়, যার ফলে আবার কি তৈরি হচ্ছে না? উর্বর কৃষি জমি। এবার নীল নদ অববাহিকাটা আমরা পড়ি। দেখো, এখানে এই নীল নদ অববাহিকার মধ্যে কিছু কিছু জিনিস দেওয়া আছে। কি দেওয়া আছে? অববাহিকার বিভিন্ন অংশ। তাহলে অববাহিকার অংশতে দেখো একটা আছে বদ্বীপ অঞ্চল। এই যে কায়রো থেকে ভূমধ্যসাগর উর্বর পলি সমৃদ্ধ এলাকা। অববাহিকার নিম্ন অংশ আসওয়ান থেকে কায়রো, এই যে এইখান থেকে এতটুকু। 6টি ধাপে নদীটি নেমে গেছে, তৈরি করেছে 6টি জলপ্রপাত। তাহলে নীল নদে কয়টি জলপ্রপাত রয়েছে? 6টি। 6টি কি জলপ্রপাত। মধ্য অববাহিকা, তাহলে মিডিলটা মালাকল থেকে খার্তুম, এইটুকু। এটা হচ্ছে অসমতল সাভানা তৃণভূমি দেখা যায় এখানে। অববাহিকার উচ্চ অংশ কি? ভিক্টোরিয়া হ্রদ থেকে সুদানের মালাকাল শহর, তাহলে এখান থেকে এতদূর পর্যন্ত এলাকা। আর নদীর উৎস অঞ্চল কি? তানজানিয়ার বুরুন্ডি মালভূমি অঞ্চল। তাহলে এইরকমভাবে দেওয়া আছে, এগুলো একটু ভালো করে পড়ে নেবে। এবার দেখো যেটা বিশেষ গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা হচ্ছে নীল নদের বদ্বীপ অঞ্চলে প্রচুর লম্বা আঁশের তুলোর চাষ হয়, সারা বিশ্ব জুড়ে যা ইজিপসিয়ান কটন নামে খ্যাত। এই ইজিপসিয়ান কটন কোথায় পাওয়া যায়? এটা খুব আসে পরীক্ষায়। এছাড়া কি কি চাষ হয় এগুলো একটু দেখো। গম, বার্লি, ধান, আখ, মিলেট প্রভৃতি ফসলের চাষ হয়। নীল নদের অববাহিকায় উৎপাদিত ফসল কি কি? উচ্চ অববাহিকায় কি হয়, মধ্য অববাহিকায় কি হয়, নিম্ন অববাহিকায় কি হয়, বদ্বীপ অঞ্চলে কি কি হয়, এই উৎপাদিত ফসলের নামগুলো জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বন্যার জলের সাথে নতুন পলি এসে মাটিতে মেশে, কিন্তু বন্যার ফলে
ঘরবাড়ি ধসে পড়ে, চাষের জমিতে ফসল নষ্ট হয়, গরু ছাগল মারা যায়, সম্পত্তিও নষ্ট হয়। এগুলো কি? এগুলো বন্যার কুফল, তাই তো এইগুলো। আর বন্যার একটা সুফল কি? নতুন পলি এসে মাটিতে মেশে। এটা ভালো দিকও বলা যেতে পারে। তাহলে বন্যার অতিরিক্ত জলকে আটকাবার জন্য কি উপায় অবলম্বন করা যেতে পারে? জলাধার বা ড্যাম নির্মাণ করতে হবে। এবার এই ড্যাম তৈরি করলে কি করা হয় আর কি, মানে কাজটা কি ড্যামের? নদীতে বাঁধ দিয়ে অতিরিক্ত জল আটকে রাখা যেতে পারে। জলটা আর মানে গতিতে ছাড়া যাবে না, আটকে দিল। এবার যখন দেখা যাচ্ছে যে ওভারলোড হয়ে যাচ্ছে ড্যামে, তখন কি করে না, প্রবাহ পথে তখন একটু করে জল ছেড়ে দেয়, তাই তো? সেটাই বলছে, বাঁধের জল প্রয়োজন মতো ছাড়া হয়। আচ্ছা, পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমান্তে বরাকর নদীতে বাঁধ তৈরি হয়েছে, নীল নদেও তৈরি হয়েছে। আবার এই ধরনের বাঁধ নির্মাণের অনেক উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য বলতে হয় চাষবাস করার জন্য, বা বন্যা যাতে না হয় সেটাকে রক্ষা করার জন্য, বা হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন করার জন্য, এরকম বহু কাজ থাকে। তাই এই কাজগুলোকে নিয়েই হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনা। আর নীল নদের উপরে এরকম বহু নদী পরিকল্পনা রয়েছে। পৃথিবীর বৃহত্তম বাঁধ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উচ্চ আসমান বাঁধ, মিশরে অবস্থিত, নীল নদের উপর এটা। তাছাড়া এখানে সেরকম ইম্পর্টেন্ট নেই, এগুলো পড়ে রাখবে। এবার দেখো বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য। তাহলে পর্যটন, জলসেচ, বন্যা নিয়ন্ত্রণ, জলবিদ্যুৎ, জলপরিবহন, মাছ চাষ। 2 নম্বরের জন্যে পড়বে, আসতে পারে। নীল নদের অববাহিকা খনিজ সম্পদে তেমন সমৃদ্ধ নয়, তবে কিছু পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায়, যেমন ম্যাঙ্গানিজ, ফসফেট, সাকরিক লোহা, খনিজ লবণ ইত্যাদি মিশর এবং সুদান থেকে পাওয়া যায়, পড়বে এটা। আর এখানে কি বস্ত্রবয়ন শিল্পটা প্রচুর পরিমাণে গড়ে উঠেছে, এটা পড়বে। জেনে রাখার মধ্যে দেখবে যে নীল নদের ধারে কৃষি, শিল্প, যাতায়াত ব্যবস্থা এতটাই উন্নত যে মিশরের বেশিরভাগ মানুষ এইখানেই বাস করে। তাহলে 80% মানুষ কোথায় বাস করছে? নীল নদের ধারে। এখানে মরুদ্যান দেখা যায়, এর পাশে কি হচ্ছে, ঘর বাড়ি বানিয়ে থাকে। এই যে এটাও একটা মরুদ্যান, ঘর বাড়ি বানিয়ে রয়েছে। আচ্ছা, নীল নদের নিম্ন অববাহিকায় কায়রো, আলেকজান্দ্রিয়া, পোর্ট সৈয়দ, পোর্ট সুয়েজ ইত্যাদি বিখ্যাত শহর গড়ে উঠেছে। খুব ইম্পর্ট্যান্ট। মিশরের রাজধানী কি? কায়রো, এখানকার গুরুত্বপূর্ণ শহর। এটা তো পরীক্ষায় আসেই, প্রায় বোঝা যায় না, অনেকে মুখস্থ করে না। মিশরের রাজধানী কি? কায়রো। আচ্ছা, তারপরে চলে যাচ্ছে পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি হলো আফ্রিকার সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি এতটাই বড় যে একটা গোটা ইউরোপ মহাদেশ বা 2.5খানা ভারতবর্ষ ঢুকে যেতে পারে, তাই তো? তাহলে মরুভূমিতে কী কী গাছ থাকে, কী কী পশু থাকে, সেটা তোমরা এই ছবি দেখেই বুঝতে পারছো। এই পশুগুলোর নাম কি? এটা পশু না, এটা মানুষ নিয়ে যাচ্ছে আর কি। তাহলে চলেছে মুখটি তুলে, তাই তো? আর এখানে কি আছে? বিভিন্ন ধরনের ফণিমনসা, ক্যাকটাস জাতীয় গাছ কিন্তু এখানে রয়েছে। কি হলো? ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এবার সাহারা মরুভূমির চতুর্সীমানা দেওয়া রয়েছে। সাহারা মরুভূমির উত্তরে রয়েছে আটলাস পর্বত ও ভূমধ্যসাগর, পূর্বে রয়েছে লোহিত সাগর, দক্ষিণে রয়েছে সাহেল তৃণভূমি। খুব ইম্পর্ট্যান্ট, সাহেল তৃণভূমি সাহারার দক্ষিণে। এটা উত্তর, এটা পূর্ব, এটা পশ্চিম। আর পশ্চিমে রয়েছে আটলান্টিক মহাসাগর, আর মাঝে গিয়ে রয়েছে সাহারা, তাই তো? সাহারার ভূমিরূপ। এবার সাহারায় কিছু ভূমিরূপ রয়েছে, সেই ভূমিরূপগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে বাতাসের দ্বারাই কিন্তু এখানে
কি তৈরি হয়? ভূমিরূপ তৈরি হয়। যেহেতু দ্রুত গতিতে প্রবাহিত হয়, এবার কোনো একটা ভূমিরূপ তৈরি হতে গেলে তো তাকে ক্ষয় পেতে হবে মরুভূমিতে, বা সঞ্চয় হতে হবে। এবার সেইগুলো কি হয়, যে গাছপালাহীন যেহেতু প্রান্তর, উন্মুক্ত প্রান্তর, তাই বাতাস পাথরের গায়ে একদম ডাইরেক্ট ধাক্কা খায়, একদম ডাইরেক্ট ধাক্কা খায়, দিয়ে নানা নকশা তৈরি করে ফেলে। এগুলোই হচ্ছে ভূমিরূপ এক একটি। দেখো যেরকম আর্ক, দেখো আর্কের ছবিগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে। কি বলছে? যেসব অঞ্চলে বালির স্তূপ জমা হয়ে ছোট পাহাড়ের মতো তৈরি করে তাকে আর্ক বলে। এটা হামাদা। যেসব অঞ্চল শক্ত পাথরে ভর্তি, বালির অস্তিত্ব চোখেই পড়ে না, তাকে হামাদা বলে। তাহলে এটা কি? পাথর। আর্ক কি? বালির স্তূপ। আর এটা কি বলা যায়? পাথরের স্তূপ। আচ্ছা, এবার ওয়াদি দেখো, এটা দেখো শুষ্ক নদী খাত, তাই না? একদম শুকনো হয়ে আছে না? জল আছে এখানে? জল আছে? নেই, জল নেই। তাহলে সাহারার বেশিরভাগ নদীগুলো আটলাস পর্বত ও মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে। তবে নদীগুলো বেশিরভাগই শুকনো, শুকনো নদীর খাতগুলোকে ওয়াদি বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রেক দেখো, পাথরের টুকরো বালির সঙ্গে মিশে আছে। যেসব অঞ্চলে বালির সঙ্গে পাথরের টুকরো একসঙ্গে মিশে থাকে তাকে বলে রেগ। তাহলে কী কী পেলে এখানে? এখানে পেলে আর্ক বালির স্তূপ, হামাদা পাথরের স্তূপ, ওয়াদি শুষ্ক নদী খাত, রেগ হচ্ছে বালি আর পাথরের সঙ্গে যে একসঙ্গে মিশে থাকা অবস্থা। আচ্ছা, তারপরে কি সাহারা মরুভূমিতে বহু মরুদ্যান দেখা যায়। এবার কিছু মরুদ্যানের নাম মনে রাখতে হবে তোমাকে। কুফরা, সিওয়া, টিমিনমম, ঘরজাইরা, বাহারিয়া। এই বাহারিয়াটা বেশি আসে। এগুলো হচ্ছে উল্লেখযোগ্য মরুদ্যান। সাহারা মরুভূমির তাপমাত্রা কত? 58 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়। আর ভীষণ গরম আর বাতাসে জলীয় বাষ্প থাকে না। আচ্ছা, এখানে হাড় মাট্টান আছে, খামসিন আছে, এগুলো কি দেখা যায়? হাড় মাট্টান না, হাড় মাটান। আচ্ছা, গরমকালে সাহারা মরুভূমি থেকে এক প্রকার গরম আর শুকনো বাতাস বয়ে যায়। স্থানীয় ভাষায় একে খামসিন নামে ডাকা হয়। গিনি উপকূল অঞ্চলে খামসিনকে বলে হাড় মাটান। আচ্ছা, গরমকালে দিনের বেলায় কখনো প্রবল বালির ঝড় হতে দেখা যায়, তাকে স্থানীয় ভাষায় সাইমুম বলে। এটা সবথেকে বেশি লিবিয়ার আল আজিজিয়ায়। হ্যাঁ, সবচেয়ে বেশি তাপমাত্রা দেখা যায় আবার এখানে। এখন যা দিনকাল পড়ছে, মানে একটু বলেই নিই, এত পরিমাণে গরম পড়ছে তার বলা না, মানুষের মাঝে সেদ্ধ হয়ে যাবো, তাই না? হ্যাঁ। আচ্ছা, রাতের বেলায় দেখো সারা জলবায়ু বেশ ঠান্ডা, তাপমাত্রা প্রায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ভাবো তো, দিনের বেলায় 58 ডিগ্রি, রাত্রের বেলায় 4 ডিগ্রি, তাহলে পার্থক্য কত হচ্ছে? 54 ডিগ্রি। তাহলে 54 ডিগ্রি তাপমাত্রা কমে যাচ্ছে, তাহলে ভাবো কত পার্থক্য, অত্যন্ত বেশি না তাপমাত্রার পার্থক্যটা? তা সত্ত্বেও মানুষ নিজেকে মানিয়ে নিয়ে বেঁচে আছে। একটা জিনিস মনে রাখবে, জনসংখ্যা যে হারে বাড়ছে, আমার তো মনে হয় মানুষ একদিন আন্টার্কটিকায় গিয়েও বসতি স্থাপন করবে, বরফ সরিয়ে। বরফ সরানো লাগবে না, যা গরম পড়ছে সব গলে যাবে, তাই না? আচ্ছা, গাছপালা, ক্যাকটাস জাতীয় গাছ দেখা যায়, তবে মরুদ্যানের আশেপাশে ঘাস, খেজুর প্রভৃতি গাছ জন্মাতে দেখা যায়। আচ্ছা, অ্যাকাসিয়ার বাওবাব পড়েছিলে না, ঘাসের মধ্যে দাঁড়িয়ে থাকে, পড়েছিলে তো? ওই গাছগুলো দেখা যাবে নিশ্চয়ই। মরুদ্যানে সামান্য জলের যোগানে ভুট্টা, জোয়ার, বাজরার চাষ হয়। মরুদ্যানের ধারে চাষবাস করে আর যারা মরুভূমিতে পশুর দল, বিশেষত উট নিয়ে এক জায়গায় থেকে অন্য জায়গায় জল ও খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়, তাদের বলে যাযাবর। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যাযাবরের খাদ্য কি? যাযাবরের উটের দল ঘোড়া, ছাগল নিয়ে ঘুরে বেড়ায়, পশুর দুধ ও মাংস এদের প্রধান খাদ্য। ওইগুলোই মেরে খেয়ে নেয়, দুধও খাওয়া হয়ে যায়, আবার যখন ফুরিয়ে যায় তখন মেরে মাংসও খাওয়া হয়ে যায়, তাই না? যাযাবরের খাদ্য তো তাই হওয়াটা উচিত। সাহারার সম্পদ, এখানে সম্পদ রয়েছে, তবে অত্যাধিক গরমের কারণে এই খনিজ সম্পদ আহরণ করা খুবই কষ্টসাধ্য। তবে কী কী পাওয়া যায় একবার চোখ বুলিয়ে নাও।
আচ্ছা, ক্যারাভানটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উট সাহারায় অধিবাসীদের যাতায়াতের প্রধান মাধ্যম। মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকে ক্যারাভান বলে। তবে বর্তমানে পাকা রাস্তা তৈরি করা হয়েছে, খনি অঞ্চলের উন্নয়নের জন্য বিমানবন্দর তৈরি করা হয়েছে। সময়ের সাথে সাহারা পাল্টাচ্ছে, জায়গায় জায়গায় ঘাস লাগানো হয়েছে, তারপরে রাস্তাগুলো পাকা করা হয়েছে। হ্যাঁ, উচ্চলা রাস্তার উপর দিয়ে চলে গেছে পাকা রাস্তা, তাই তো। উঁচু বাড়ি, মসজিদ তৈরি হয়েছে। উটের বদলে ট্রাকের দ্বারা ব্যবসা বাণিজ্য হচ্ছে। সাহারায় তুয়ারেগ জাতির মানুষেরা, তুয়ারেগ জাতি রয়েছে, বিদেশি পর্যটকদের ভ্রমণ নির্দেশক হিসাবে কাজ করে। বিভিন্ন পশুপালক যাযাবরেরা এখন খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন কেন্দ্রগুলোতে কাজ করে। এরা এখানকার স্থায়ীভাবে শহরে বসবাস করে। এবার বিশ্ব উষ্ণায়ন, একটু আগে বলছিলাম গরমের কথা। পৃথিবী ক্রমশ কী হচ্ছে? উষ্ণ হচ্ছে। তাহলে কি সাহারার পরিবর্তন হচ্ছে জলবায়ুর? অবশ্যই হচ্ছে। হ্যাঁ, আরও গরম বাড়ছে, মরু আরও বিস্তার হচ্ছে, ঢুকে পড়ছে আশেপাশের বৃষ্টিবহুল অঞ্চলে, গ্রাস করে নিচ্ছে আফ্রিকার সবুজকে। কিন্তু সত্যি কি তাই? অবশ্যই। তবে 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 চেষ্টা হচ্ছে এখন সবুজ সৃষ্টি করা, সেটা আমরা একটু পরে জানছি গিয়ে। তাহলে দেখো, আর কিছু প্রাণীর ছাপ রয়েছে। কোনো এক সময় এখানে বৃষ্টিবহুল অঞ্চল ছিল, তাহলে কি করে সেই জায়গায় তৈরি হলো মরুভূমি? জলবায়ুগত পরিবর্তনের কারণেই হয়েছে। ঘন গাছপালা, মানে সাহারার গাছপালাযুক্ত ঘন সবুজের জঙ্গল থেকে ধীরে ধীরে শুষ্ক বৃষ্টিহীন অঞ্চলে পরিণত হয়েছে। কিন্তু এখন আবার সাহারায় বৃষ্টি পড়ছে, এই যে বললাম সবুজ বাড়ছে, কৃষি জমি দেখা যাচ্ছে, পশুপালন হচ্ছে। জলবায়ুর পরিবর্তন সাহারাকে হয়তো ভবিষ্যতে আবার করে তুলবে শস্য শ্যামল, তাই তো। এই যে দেখো, সাহারা মরুভূমিকে এখন সবুজে আচ্ছাদনে ঢেকে ফেলা হয়েছে। আচ্ছা, তাহলে মোটামুটি শেষ হয়ে গেল আমাদের এই চ্যাপ্টারটি। তাহলে সেকেন্ড ইউনিট টেস্ট কমপ্লিট করে দিলাম, তোমরা ভালো করে পড়ে নেবে এটা। তাহলে আরও একবার বলে দিই, যারা আমার সঙ্গে ছিল এতক্ষণ প্রথম থেকে শেষ পর্যন্ত, সকলকেই বলছি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। হ্যাঁ, আশা করছি তোমরা আমার পাশে থাকবে। হ্যাঁ, তোমরা যদি আমাকে এইভাবে সাপোর্ট না করো, আমি কিভাবে ভিডিও বানাই বলো, তাই না? অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবে, ঠিক আছে? চলো, আজকের মতো এখানেই তাহলে ভিডিওটা অফ করছি। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।